recording is on. আচ্ছা বল এবার কি হয়েছে স্পেসিফিকেশন অফ বাস বার। হ্যাঁ স্যার, এতে কি ওই প্রবলেম হচ্ছে? ওই যে TPIC and N 415 ভোল্ট 63 অ্যাম্পিয়ার 3 ওয়ে 3 ওয়ে বলতে স্যার কি হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি? সিওআই বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কতগুলো সাব সার্কিট আমার বাস বার থেকে বেরিয়েছে। ঠিক আছে, আমি একে দেখাচ্ছি। পেন্ট স্ক্রিনটা দেখা যাচ্ছে? না কেউ স্যার, এখন রেসপন্স? হ্যাঁ দেখা যাচ্ছে। প্রেজেন্ট আমি হচ্ছে। আচ্ছা আমি শেয়ার করি না। আমি যখন কথা বলবো তোরা রেসপন্স করবি, চুপচাপ বসে থাকলে আমি কিছু বুঝতে পারি না। দু একজন ছাড়া কেউ রেসপন্সই করে না। আমি এবার নাম ধরে ধরে জিজ্ঞেস করবো। এবার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, যখন দেখা যাবে না আমাকে বলবি। ধর এটা একটা বাস বার। এই বাস বারটা থেকে এটা ধর বাস বার, এটা ধর আমার মেন সুইচ। এবার এখান থেকে আমি ধরছি এরকম ভাবে, এটা হচ্ছে আমার ছিল মেন সুইচ। ঠিক আছে, মেন সুইচ। এখানে ধর আমার এনার্জি মিটার ছিল, ভালো করে দেখবি জিনিসটা। এটা ছিল এনার্জি মিটারের লাইনটা ঢুকছে। কটা তার ঢুকবে? 4টে তার ঢুকবে, 3 ফেজ 4 ওয়্যার। তাই তো? এখান থেকেও তাহলে মেন সুইচ কিরকম লাগাবো আমি? টিপি আইসি এন্ড এন। এবার এই যে বাস বারে যাচ্ছি, বাস বারে এক্সট্রা যেটা কি হচ্ছে আমার, এখানে কত হয়েছিল? 63 অ্যাম্পিয়ার, তাই তো? এটা ছিল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাস বারে কি হচ্ছে দেখ, বাস বারেও আমার 4টে তার ঢুকছে। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এবং স্ল্যাশ দিয়ে চার দেখানো, 4টে তার। এখানে ওয়ে মানে কি? এর ভেতরে কি আছে? এভাবে আঁকার দরকার নেই, আমি যদি এইভাবে আঁকি জিনিসটাকে, এই একটা ধর ফেজ আছে, এই আর একটা ফেজ আছে। তারা বাসবারটা একটু বড় করে আছে। এটা ধর আর ওয়াই বি নিউট্রাল। ঠিক আছে, এখানে বলেছে কি একই রকম বলেছে 63 অ্যাম্পিয়ার টিপিআইসিএনএন, ট্রিপল পোল আয়রন ক্ল্যাড
উইথ নিউট্রাল লিঙ্ক, কারণ এগুলো কোনো ফিউজ নেই, নিউট্রালটাতে লিঙ্ক দিয়ে কানেক্ট করা আছে, সেই জন্য TPICN। আর থ্রি ওয়ে কেন দেখাচ্ছে? এখানে কটা মোটর আছে? 3টে মোটর আছে। 3 numbers of motor is connected. তাহলে 3টে মোটর যদি কানেক্ট করা হয়, কিরকম কিরকম মোটর আছে? আমি একটা মোটর আঁকছি, সাপোজ 3 ফেজ মোটর। ধর একটা আর থেকে লাইন বেরোবে, একটা লাইন বেরোবে কোত্থেকে? ওয়াই থেকে বেরোবে, আর একটা যাবে কোথায়? বি থেকে। তাহলে এই 3টে নিয়ে কি হবে? মানে এটা কিরকম তার বেরোচ্ছে? তারগুলো কিন্তু এরকম 3টে সিঙ্গেল কোর ইউজ করা হয় না, 3 কোর তার ইউজ করা হয়। মানে একটা কোর থাকে, ভালো করে শুনবি, না শুনলে কিচ্ছু বুঝতে পারবি না। যারা ক্লাস করছে না তারা কিন্তু এই সাবজেক্টে সাপ্লিও পেতে পারে। আমি এত বড় কথা অন রেকর্ডিং বলে দিলাম, অন রেকর্ডিং এত বড় কথা বলছি, যারা ক্লাস করছে না তারা এই সাবজেক্টে সাপ্লি পেতে পারে। 6 সেমিস্টারে সাপ্লি পেতে চাস পা, তোদের নিজেদের ব্যাপার, আমার কিচ্ছু বলার নেই এখানে। এত সোজা সাবজেক্টটা নয় যে ক্লাস না করে 5 ইয়ার্স করে বেরিয়ে যাবো। একটা লাইন কমন আসবে না, একটা লাইন কমন আসবে না, কারণ এটা হচ্ছে পুরোপুরি নিউমেরিক্যাল, এবং এটা ইটস ডিপেন্ডস আপন দ্য প্ল্যান অ্যান্ড আই রুলস। এরকম না যে একদম কমন চলে আসবে। আমাকে ডিফারেন্ট প্ল্যান দিতেই পারে, ডিফারেন্ট ওয়ারিং দিতেই পারে, ডিফারেন্ট ইনস্টলেশন দিতেই পারে। এই সাবজেক্টে যেরকম প্রচুর মার্কস উঠতে পারে, এবার সেরকম সাপ্লিও আসতে পারে। এই সাবজেক্টটা বাকি সাবজেক্টগুলোর মতো নয় যে এর কোনো বই পড়লাম, কিছু সিলেবাস থেকে কিছু সাজেশন টাইপ করে পরীক্ষায় চলে গেলাম, হয়ে গেল। 1 নম্বরে তো থিওরি আসবে না, 1 নম্বরও থিওরি আসবে না, কিছু শর্ট কোশ্চেন থিওরি আসবে, আর তার সঙ্গে ধর ওই ইলুমিনেশন থেকে বা আইরুস থেকে কিছু থিওরি আসতে পারে। খুব বেশি হলে আমি বলছি 30 to 40% থিওরি আসতে পারে। 30 to 40% লিখে যদি পাস করতে পারিস তো পাস করবি, হয়তো টায় পাস করে যাবি, কিন্তু 6 সেমিস্টারের মার্কসটা অনেক কমে যাবে। আমি বলছি পাস করাটাই ডিফিকাল্ট যদি এই ক্লাসটা ঠিক মতো না করে, এবং এটা ক্লাস করলে আর কিচ্ছু নেই সাবজেক্টের মধ্যে। আমি এই কথাটা যে এখানে লিখেছি, এই যে 3টে তার আমরা দেবো না, আমি বোঝানোর জন্য 3টে তার রেখেছি। আমরা 3টে মোটরের জন্য 3টে তার ইউজ করবো। কিরকম তারগুলো হচ্ছে? প্রত্যেকটা 3 কোর তার। 3 কোর তার মানে কি? একটা আর ফেজের জন্য, একটা ওয়াই ফেজের জন্য, একটা বি ফেজের জন্য। এই 3 কোর তারটাকে আমি ধর একসঙ্গে নিয়ে এলাম। ধর এটা একটা সিঙ্গেল কন্ডাক্টর, এরকম নিয়ে এলাম, ভালো করে শুনবি জিনিসগুলো। এই ধর বাইরে ইনসুলেশনটা, 3 কোর তার থেকে আমি 3টে তারকে বার করে এরকম কানেক্ট করে দিলাম আলাদা আলাদা করে। তো তারটা আছে একসঙ্গে 3 কোর বা মাল্টি কোর যেটাকে বলে। তাহলে এটা কি হলো? এটা একটা মোটরের জন্য হলো। সেম আর কটা 3টে মোটর আছে, 2টো 3 ফেজ আর সিঙ্গেল ফেজ। তাহলে এটা একটা ওয়ে, এটা 1 ওয়ে। একই রকম ভাবে আরো 2টো মোটর আছে, একটা সিঙ্গেল ফেজ আছে। তাহলে সিঙ্গেল ফেজে কিরকম তার ইউজ করব? 2 কোর তার ইউজ করব, টুইন কোর। টুইন কোর তার ইউজ করব। কিন্তু টুইন কোডটা এইভাবে না লেখাটা উচিত না, এইভাবে এটা এইভাবে না লিখে টুইন কোড তার কি হবে? সেম অ্যাজ, আমি আরেকটাকে দেখাই। ধর আরেকটা তার এখান থেকে এলো, এই যে আগের দিন যারা ক্লাস করেনি, কিছু বুঝতে পারছে বলে তোমার মনে হয় না? কিছুই বুঝতে পারছে না, কি করাচ্ছে স্যার, কি বলছে কিছুই বুঝতে পারবিও না। এটা ন্যাচারাল, বুঝতে পারবি না, একটা লাইনও বুঝতে পারবি, সব মাথার উপর দিয়ে যাবে, কি হচ্ছে কিছু বুঝতে পারবি না। কারণ আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম এই ক্লাসটা মানে হচ্ছে এখানে একটা নিউমেরিক্যাল 3 দিন ধরে চলবে। এখানে অনেক বড় বড় নিউমেরিক্যাল আছে, এবং এই নিউমেরিক্যালে এক একটা পার্ট হচ্ছে এই সাবজেক্টের সিলেবাসের এক একটা টপিক। এটা টুইন কোর্স, সিঙ্গেল ফেজে কি হয়?
সিঙ্গেল ফেজ যদি ইউজ করি আমি সিঙ্গেল ফেজ মোটর, তাহলে কি হবে, একটা ফেজ আর একটা কি হবে, নিউট্রাল। তাহলে এখানে টুইন কোড তার ইউজ করবো। দুটো হলো, আর একটা থ্রি ফেজ হবে, মানে থ্রি কোড তার, মানে থ্রি ওয়ে মানে কি, আমি কতগুলো মোটরকে কানেক্ট করছি, এখানে তিনটে মোটরকে কানেক্ট করেছি, সেই জন্য আমরা থ্রি ওয়ে ইউজ করেছি। স্যার বল। বলছি স্যার, এই সেম বাস বারে আমি যদি আরো একটা এক্সট্রা মোটর 3 ফেজ অ্যাড করতে চাই, এই তখন তো এই বাস শুধুমাত্র বারে আমি আর কারেন্ট। পারবো না, তার জন্য কি না করা স্যার, হয়, বল বল। বলছি স্যার আমি শুধু অ্যাম্পিয়ার রিডিংটাকে যদি বাড়াই তাহলে তো হয়ে যাবে, মানে না, হবে না, হ্যাঁ অ্যাম্পিয়ার। হবে না, অ্যাম্পিয়ার রিডিং বাড়ালে হবে না, আমাকে ওয়েকেও বাড়াতে হবে। ওয়ে মানে আমি কতগুলো সাব সার্কিট বার করব, কতগুলো ট্যাপিং বার করব, সেটা থাকতে হবে। অ্যাম্পিয়ার রেটিং বাড়ালে শুধুমাত্র হবে না, আমি এই বাসবারে এই রেটিং এর বাইরে আমি দিস বাসবার ইজ সিলেক্টেড অ্যাকর্ডিং টু দ্য রেটিং। আফটার ফাইন্ড আউট দ্য রেটিং অফ দ্য মোটরস উই হ্যাভ টু ইনস্টল দ্য বাসবার। আগে বাসবার ইনস্টল করবো না, আগে মোটরের রেটিং দেখবো, সব কারেন্ট টারেন্ট সব বের করে টোটাল মেন সুইচ যে রেটিং এ কারেন্ট ফ্লো করছে সেই রেটিং এ আমার ইউজ করতে হবে বাসবারকে। তাহলে এই মেন মেশিনের যে মেন সুইচের যে কারেন্টটা, ইটস ডিপেন্ডস আপন দ্য ফুল লোড কারেন্ট এন্ড ওভারলোড কারেন্ট অফ দ্য মোটর। তো সেটার উপর ডিপেন্ড করে আমি বাসবারকে সিলেক্ট করছি। তাহলে যদি আমি সেটার উপর ডিপেন্ড করে বাসবারকে সিলেক্ট করি, তাহলে এখানে আমি হঠাৎ করে নিজের ইচ্ছে মতো অ্যাম্পিয়ার রেটিং বাড়াতে পারবো না। দিস অ্যাম্পিয়ার রেটিং ইজ ডিপেন্ডস আপন দ্য মেন সুইচ অ্যাম্পিয়ার রেটিং। আর এই মেন সুইচ অ্যাম্পিয়ার রেটিংটা কিসের উপর ডিপেন্ড করছে, সামেশন অফ দ্য মোটর, summation of the full load current which are below 5 HP or up to 5 HP plus summation of the overload current of the motor which are above 5 HP। এটা অথবা এর উল্টোটা করে আগের দিন আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা টোটাল এটা বার করছি, টোটাল কারেন্টটা বার করছি। তাহলে একই রকম ভাবে যদি করে দেখা যায় যে আমার 100 অ্যাম্পিয়ার হচ্ছে সাপোজ, বা ধর সাপোজ দেখা গেল আমার 78 অ্যাম্পিয়ার হচ্ছে সাপোজ, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো 100 অ্যাম্পিয়ারের মেন সুইচ এবং 100 অ্যাম্পিয়ারের বাসবার। এবার যদি তিনটে মোটর থাকে তাহলে থ্রি ওয়ে। অনেক সময় যেটা করা হয়, তবে মোটর ওয়ারিং এর ক্ষেত্রে করা হয় না, কারণ মোটরের ক্ষেত্রে কি হয়, কারেন্টটা বেড়ে গেলে কিন্তু আমার কারেন্ট যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমি ওই সেম মেন সুইচ ইউজ করতে পারবো না। দেখা গেল খুব ছোট একটা মোটর লাগানো হচ্ছে, অনেক সময় তাই একটা ওয়ে এক্সট্রা নিয়ে নেওয়া হয় ফর ফিউচার এক্সটেনশন। কিন্তু তাতে যদি ওই একটা মোটর লাগানোর জন্য যদি কারেন্টটা অনেক বেড়ে যায়, ধর 78 অ্যাম্পিয়ার আছে, আমি তো 100 অ্যাম্পিয়ারে লাগাচ্ছি, দ্যাট ইজ ডিপেন্ডস আপন ইউ। 100 অ্যাম্পিয়ারে লাগাচ্ছি যে কারণে ক্লাসটা বারবার করতে বলা। 100 অ্যাম্পিয়ারে মেন সুইচ লাগিয়েছি, আমার টোটাল অ্যাম্পিয়ার রয়েছে 78 অ্যাম্পিয়ার, তাহলে আমার হাতে আর কত রয়েছে, আর 22 অ্যাম্পিয়ার রয়েছে। তাহলে এই 22 অ্যাম্পিয়ার যদি কোনো একটা মোটরের ওভারলোড কারেন্ট হয়, ভালো করে শুনবি, 22 অ্যাম্পিয়ার বা লেস দেন 22 অ্যাম্পিয়ার যদি তার ওভারলোড কারেন্ট হয়, তাহলে সেই মোটরটাকে আমি এই লাইনে কানেক্ট করতে পারি, কিন্তু তখনই পারি যদি আমরা এই বাসবারটাকে 4 ওয়ে নিই। তখনই আমি একটা 4 ওয়ে রাখলাম, হয়তো আমি একটা বাসবার নিলাম যেখানে লিখলাম আমি 4 ওয়ে 100 অ্যাম্পিয়ার, সাপোজ 100 অ্যাম্পিয়ার 2 TPICN 4 ওয়ে, আমার হয়েছে 78 অ্যাম্পিয়ার টোটাল। আমি 100 অ্যাম্পিয়ারের একটা মেন সুইচ নিয়েছি, বাসবার নিয়েছি, এবং বাসবারটায় তিনটে মোটর কানেক্ট আছে, কিন্তু আমি 4 ওয়ে নিয়েছি। কেন 4 ওয়ে নিয়েছি, আমি যদি ইন ফিউচার একটা এক্সটেনশন করতে চাই মোটর, তখন আমি সেম বাসবার দিয়েই কাজ করতে পারবো। বাট আমাকে মাথায় রাখতে হবে, the motor which is installed in the same bus bar, the overload current rating of the motor is not exceed 22 ampere। বোঝা গেল কথাটা এবার? স্যার মানে মার্ক এরকমই পাওয়া যায় 3 ওয়ে 4 ওয়ে? একদম, ওয়ে ওয়ে ছাড়া হয় না। এবারে ওরা এই জেনারেলাইজ করে রেখে দেয় এটা হয়ে যাবে, কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি বাসবার মানেই হচ্ছে তার কতগুলো ওয়ে হবে, কতগুলো সাব সার্কিট বেরোবে, এটা থাকে। কারণ আমি যত সাব সার্কিট বাড়াবো তত আমায় কি করতে হবে, কারেন্ট বাড়বে। কারেন্ট বাড়া মানে কি, আমার এই বাসবারের যে বারগুলো আছে এই বারগুলোকে আমায় তত থিক করতে হবে, বিকজ দিস thickness of the bar, if the thickness of the bar is increased, then the current capacity of the bar is increased। কারেন্ট ক্যাপাসিটিটাই তো এর তো বেশি,
এগুলো কেন মোটা হচ্ছে? কারেন্টটা তো ডিভাইডেড হয়ে যাচ্ছে বিভিন্ন মোটরের মধ্যে, তাহলে এখানে টোটাল কারেন্টটা আসছে, সেই কারেন্টটা ডিভাইডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এখানে আসছে কত, আগের দিন যেটা দেখেছিলাম না 39 বা 42 অ্যাম্পিয়ার, তাহলে এই হচ্ছে আমার টোটাল রেটিং ছিল 42 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম আসতে পারে। তার জন্য আমরা 63 অ্যাম্পিয়ার 63 কি বলে আমরা অ্যাম্পিয়ারের মেন সুইচ আর ডিস্ট্রিবিউশন বক্স বা বাসবার লাগাচ্ছি। তার মানে এই 42 অ্যাম্পিয়ারটা কি কারেন্ট? 42 অ্যাম্পিয়ারটা কি কারেন্ট? থ্রি ফেজ 4 ওয়্যারের কি কারেন্ট? এটা লাইন কারেন্ট, লাইন কারেন্ট। তাহলে এখান থেকে দেখ কত জিনিস শেখা যায়, যদিও এগুলো তোদের ডিজাইনের জন্য লাগবে না। এই যে 42 অ্যাম্পিয়ারটা বলছি, এটা কি কারেন্ট? আইএল, লাইন কারেন্ট। এবার সবসময় মনে রাখবি মোটরগুলো স্টার কানেক্টেড হয়, তাহলে আই ফেজ কত হবে? পার ফেজে কত করে কারেন্ট যাবে? আই ফেজ ইকুয়ালস টু কি? আইএল বাই √3। থ্রি ফেজ গুলোর জন্য কত করে মানে পার ফেজে কত কারেন্ট হবে? এই 42/√3 করলে যেটা হবে, প্রত্যেকটা আর ওয়াই বি এই তিনটে ফেজে সেই কারেন্টটা থাকবে। বোঝা গেল? প্র্যাকটিক্যালি ভাববি তুই কাজ করছিস, তুই ভাববি না তুই পরীক্ষার জন্য পড়ছিস। এই সাবজেক্টটা কিন্তু সেরকম। বল। তার মানে আমাকে বাসবারের দুটো রেটিং দেখতে হবে, একটা অ্যাম্পিয়ার রেটিং আর একটা ওয়ে রেটিং। একদম, ওয়ে রেটিং, অ্যাম্পিয়ার রেটিং। আর থ্রি ফেজ হলে তো টিপিআইসি আর এন ইউজ করবো। চারটে তার ঢুকলে আমার নিউট্রাল লাগবে একটা। মেন হচ্ছে ওয়ে আর অ্যাম্পিয়ার। মনে রাখবি মেন সুইচ আর বাসবারের অ্যাম্পিয়ার রেটিং এক হবে, একই টাইপের হবে, শুধু এক্সট্রা হবে ওয়েটা। এখানেও চারটে তার, এখানেও চারটে তার। বোঝা গেল? এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, বাট এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নয় কিন্তু। আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দুটো করে তিনটে করে দেখাবো না, আমরা একটাই দেখাবো। একটা তার স্ল্যাশ দিয়ে 3 মানে তিনটে যাচ্ছে, একটা তার স্ল্যাশ দিয়ে 2 মানে দুটো তার যাচ্ছে। এটা আমরা বোঝানোর জন্য এটা আঁকলাম। ঠিক আছে? স্যার বল। এই যে আপনি বললেন যে 100 অ্যাম্পিয়ারের মেন সুইচ আর মেন সুইচ দুটোই সিলেক্ট করতে হচ্ছে আমাকে। 100 অ্যাম্পিয়ার না, আমি এটা উদাহরণ দিলাম। যা আমার মেন সুইচের রেটিং হবে, তাই আমার বাসবারের রেটিং হবে। হ্যাঁ হ্যাঁ, এবার যদি আমি নতুন কোনো মোটর অ্যাড করতে চাইলাম, হ্যাঁ, তার ফুল লোড কারেন্টটা হয়তো ওই 22 অ্যাম্পিয়ারের মধ্যেই চলে এলো। অসুবিধা নেই, তখন কিন্তু ওয়েটা আমাকে বাড়িয়ে রাখতে হবে। তখন আমার 4 স্যার ওয়ে ওইটাই রাখতে বলছি, হবে। ওই আমার বাড়ানো আছে আর কারেন্টের ভ্যালুটাও কম এলো, তখন তাহলে আমি এমনি করতেই একটু নিতে পারবো। পারবো। তবে হ্যাঁ, পারবো, একদম। ওই জন্য একটা এক্সট্রা ওয়ে রাখাও হয়। তবে জেনারেলি মোটর রাইডিং এর ক্ষেত্রে মানে রাখা স্যার, হয় না। বল বল বল। ওয়ে বলতে ওই জাস্ট একটা হোল করে নাট বোল্ট দেওয়া, ওটাকেই ওয়ে বলছে তো? ওয়ে বলতে সাব সার্কিট বার করা। হ্যাঁ, ওয়ে বলতে যেটা বাস বারেস থেকে যে সাব সার্কিট বেরোয়, দেখবি সেখানে ফিউজ লাগানো থাকে। ঠিক আছে, ফেজ গুলোতে কতগুলো ওয়ে বার করতে পারবো, ওয়ে সেটাই। এবার এটা ডিফারেন্ট টাইপের কোম্পানি বিভিন্ন রকম ভাবে বানায়। এটা কোম্পানির উপর ডিপেন্ড করে কোন কোম্পানি কিভাবে ওইটাকে বানাবে। মানে আমার তো কানেক্ট করার একটা পয়েন্ট লাগবে, ট্যাপিং করা। তুই যেটা বলছিস নাট বোল্ট দিয়ে, হ্যাঁ নাট বোল্ট দিয়ে ম্যাক্সিমাম বানায়, ওটাই ওয়ে। ওয়ে মানে পথ, কতগুলো ভাগ হবে একটা এটা তো কি বেসিক্যালি প্যারালাল সার্কিট। তো তাহলে প্যারালাল সার্কিট মানে কি? এই যে কতগুলো ভাগ হবে, বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে একটা ওয়ে। স্যার, মেন সার্কিট টু সাব সার্কিট। বল। হ্যাঁ স্যার, বলছি যে একটা বাসবারে মোটামুটি কটা ওয়ে ম্যাক্সিমাম হতে পারে? ওরকম ভাবে কিছু হয় না, ওরকম ভাবে কিছু হয় না। কটা ওয়ে ম্যাক্সিমাম হতে পারে, যত মোটর থাকবে তত ওয়ে হবে। এই তো তিনটে মোটর তো কিছুই না, এটা ওয়ার্কশপে 100টা মোটরও থাকতে পারে। ইটস ডিপেন্ডস আপন দ্য রেটিং অফ দ্য মোটর অ্যান্ড দ্য সাইজ অফ দ্য বাস বার। মানে কি বাস বার আমি স্পেসিফিকেশন হিসেবে নিচ্ছি, তার উপর ডিপেন্ড। আমার মেন সুইচ যেরকম আছে চারটেই পাবো আমি। এবারে যে জেনারেলি ধর কি হয়, যখন দেখা যায় যে তুই তো বলতেই পারিস যে স্যার 100 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট কি হতে পারে না? অবশ্যই হতে পারে। তখন কিন্তু আমার সিঙ্গেল মেন সুইচ একটা ইউজ করলে হবে না, তখন লাইনটাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আলাদা, মানে 100 অ্যাম্পিয়ারের বেশি তো মেন সুইচ নেই। মানে একটা মেন সুইচ যদি 100 অ্যাম্পিয়ারের আন্ডারে যতগুলো মোটর হলে হলো, বাকি মোটরগুলোকে আলাদা একটা মেন সুইচের আন্ডারে লাগাতে হবে, আলাদা আলাদা করে ভাগ করতে হবে। কোনো মেন সুইচ থাকবে না, মেন লাইনটা ঢুকবে, ঢুকে ভাগ হয়ে যাবে। প্রত্যেকটা মেন সুইচই 100 আরপিআর ম্যাক্সিমাম লাগাতে হবে, কারণ এর বেশি মেন সুইচ অ্যাভেলেবেল নয়।
ঠিক আছে? তার মানে তখন আলাদা আলাদা মেন সুইচ, তারপরে বাসবার এগুলো লাগাতে হচ্ছে। এবারে ধরে নে এই যে তিনটে মোটর, এটা একটা আলাদা। এবার একটা ইন্ডাস্ট্রিতে তিনটে মোটর নেই, অনেক মোটর আছে, সেখানকার জন্য ওটা আলাদা প্ল্যান হবে প্রত্যেকটার জন্য। আমার টোটাল লাইনটা ধর আমার 11 কেবি লাইন আসবে, 11 কেবি লাইনটাকে আমি ধর স্টেপ ডাউন করলাম। এবারে এখানে তো আমরা 415 ভোল্টের মোটর লাগাচ্ছি। এবার ইন্ডাস্ট্রিতে কি হয়, 6.6 কেবি মোটর আছে। তোরা যদি এতে যাস, পাওয়ার প্ল্যান্টে যাস, দেখবি সব 6.6 কেবি মোটর, কোনো 415 ভোল্টের মোটরই নেই, খুব কম। বিশেষ করে বয়লার ফিড পাম্পে যে মোটর ইউজ করা হয়, এটা 6.6 কেবি মোটর ইউজ করা হয়, সিনক্রোনাস মোটর ইউজ করা হচ্ছে কোনো কোনো জায়গায়। তাহলে সেখানে কিন্তু এই আমার মেন কনসেপ্টটা এক থাকছে, কিন্তু আমার তো অ্যাম্পিয়ার রেটিং যদি বেড়ে যায়, তখন তো দেখা গেল একটা একটা মেন সুইচের আন্ডারেই একটা মোটর থাকছে, ঠিক আছে, ফর সে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এবার যে আমার যে অঙ্কটা যেটা হচ্ছিল সেটাই আসি। তোরা যেটা সমস্যা আমি বলি, তোরা মুখস্থ করবি না কোনো কিছু। তোদের বিশেষ করে আমি এটা আলমগীরকে বলছি, আলমগীর একদম মুখস্থ করবি না, তুই পড়াশোনা প্রচুর করিস। তো তোর যেটা ড্রব্যাকটা হচ্ছে কি, এখানে আমি বাকিদের নাম আমি করছি না, কিন্তু আমি আলমগীরের কথা বলছি, ও প্রচুর পড়ে। মানে এটা আমি বুঝতে পারি ওর ওর কোয়েশ্চেন করাটা দেখে, অনেকেই পড়ে এখানে, হয়তো আলমগীরের থেকেও বেশি পড়ে, কিন্তু আলমগীরের কথাটা এই জন্য আমি বলছি, ও পড়ে প্রচুর। কিন্তু ওর যেটা, আমি তোকে যেটা বলছি, আলমগীর বুঝে পড়। কারণ তুই মুখস্থ করে কত কি মনে রাখবি বল, তুই আজকে মনে রাখছিস, কাল ভুলে যাবি। এই জন্য বলছি যে, যেই জায়গাটা কনসেপ্ট, এই যে তুই কোশ্চেনটা করছিস যে আমার কত ওয়ে হতে পারে, মানে কি টেন্ডেন্সিটা কি আমি এটাকে মুখস্থ করে নেবো যে এত ওয়ে হতে পারে। এটা ডিপেন্ড করবে আমার মোটর, শুধুমাত্র ওয়ে বাড়ালেই তোমার লাভ নেই। আমার যদি 100 অ্যাম্পিয়ারে বেশি অ্যাম্পিয়ার হয়ে যায়, তখন তুই কি করবি? তুই যখনই এই কোশ্চেনটা ধর করলি, তখনই তোর কাছে ঘুরে এই কোশ্চেনটা আসবে, ঠিক আছে আমি নয় ওয়ে 10 ওয়ে করে দিলাম, 14 ওয়ে করে দিলাম। নট অনলি ওয়ে তো শুধু বাড়ালে হবে না, আমার তার সঙ্গে সঙ্গে তো অ্যাম্পিয়ারটাও বাড়ছে। দেখা গেল 100 অ্যাম্পিয়ারের উপরে, তখন আমি ওয়ে বাড়িয়ে লাভটা কি হবে আমার? তার মানে ইটস ডিপেন্ডস আপন, এট ফার্স্ট ইটস ডিপেন্ডস আপন দ্য রেটিং অফ দ্য মোটর অ্যান্ড দ্য রেটিং অফ দ্য মেন সুইচ। মেন সুইচের রেটিংটা আগে আমায় দেখতে হবে, মেন সুইচে কত অ্যাম্পিয়ার রেটিং আছে। দেখা গেল মেন সুইচ 100 অ্যাম্পিয়ার লাগিয়েছি, তখন আমি ওয়ে বাড়াতে পারি। কারণ কি, তার মানে আমার মেন সুইচের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটাতেই সব কটা মোটরে যাচ্ছে। তাহলে আমি এবার ওয়ে বাড়াতে পারি, বাড়িয়ে দেখতে পারি যে আমার কতটা এক্সেস রয়েছে। দেখা গেল আমি 100 অ্যাম্পিয়ারের একটা মেন সুইচ লাগিয়েছি, এদিকে আমার টোটাল অ্যাম্পিয়ার হয়েছে সাপোজ ধর 90 অ্যাম্পিয়ার। ভালো করে শুনবি কথাটা, আলমগীর শুনতে পাচ্ছিস কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভালো করে শুনবি এটা। ধর 90 অ্যাম্পিয়ার হয়েছে আমার চারটে মোটর লাগিয়ে, তুই 100 অ্যাম্পিয়ারের মেন সুইচ লাগিয়েছিস, 100 অ্যাম্পিয়ারের বাসবার লাগিয়েছিস, তোর হাতে আর কত অ্যাম্পিয়ার পড়ে আছে? 10 অ্যাম্পিয়ার পড়ে আছে। তোর ধর চারটে মোটর লাগিয়ে 90 অ্যাম্পিয়ার হয়েছে, তিনটে মোটর লাগিয়ে তোর 90 অ্যাম্পিয়ার হচ্ছে সাপোজ। তোর হাতে আর পড়ে আছে কত? 10 অ্যাম্পিয়ার, মানে এক্সিড করতে পারিস। এই অবস্থায় তোকে ভাবতে হবে যে আমি কি 4 ওয়ে ইউজ করবো না 3 ওয়ে ইউজ করবো। দাম কোনটার বেশি? 4 ওয়ের দাম বেশি। প্রথমে সবসময় মনে রাখবি, ডিজাইন মানেই হচ্ছে আমার এস্টিমেটে যাবে এবং কস্টিং এ যাবে। তোর ডিজাইন যত ভালো হোক, তোর যদি কস্ট বেশি হয়ে যায়, তোর ডিজাইন ইটস কান্ট বি সেলেবল, এটা তুই সেল করতে পারবি না। এখানে চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে হবে, মনে রাখতে হবে আমি ইঞ্জিনিয়ার, আমি নট আ স্টুডেন্ট, এইভাবে ভাব ক্লাসটা করার সময়। তাহলে তোর হাতে 10 অ্যাম্পিয়ার আছে। এখানে ধর তোরা 11 জন 12 জন ক্লাস করছিস, আমাকে নিয়ে 12, তোরা ধর 11 জন, এখন আবার একজন বেরিয়ে গেছে, ক্লাস করছিস। হতেই পারে যে 11 জনের ডিজাইন 11 রকম, হতেই পারে, এবং সবকটাই ঠিক, কিন্তু সবকটাতেই তোরা নাম্বার পাবি। একটু একটু আলাদা আলাদা যদি হয়, মোটামুটি প্রসেস ঠিক থাকে। কিন্তু যার ডিজাইনটা পারফেক্ট, যার কস্টিং পার্টটা কম হবে ধারণা করে, ঠিক আছে, তাকে কিন্তু বেশি মার্কস দেওয়া হবে। ঠিক সেটাই, তুই একটা 4 ওয়ে লাগিয়ে দিলি, কিন্তু 4 ওয়ের দামটা বেশি, তুই লিখলি কি ফর ফিউচার প্রভিশন 1 ওয়ে ইজ ইনসার্টেড, মানে 4 ওয়ে মেন সুইচ ডিস্ট্রিবিউশন বক্স লাগালি বা বাস বার লাগালি, একই জিনিস। তোর মাথায় এটা রাখতে হবে যে 10 অ্যাম্পিয়ারটা কিন্তু খুব কম। কোনো একটা মোটরের ওভারলোড কারেন্ট 10 অ্যাম্পিয়ার হতেই পারে, যদি সেটা সিঙ্গেল ফেজ মোটর হয়। 3 ফেজ মোটরে কিন্তু 10 অ্যাম্পিয়ার এক্সিড করতেই পারে। তাহলে আমি যদি সেখানে একটা 3 ফেজ মোটর লাগাতে চাই, তাহলে কিন্তু আমার ওই মেন সুইচটা ইউজ করা যায়, ওই বাসবারটা কিন্তু ইউজ করা যাবে না, কারণ এটা এক্সিড করে যাবে 10 অ্যাম্পিয়ারে।
তাহলে আমরা কখনোই ওটাকে 4 ওয়ে বানাবো না, ওটাকে 3 ওয়ে রাখবো। কারণ কি, আমার অ্যাম্পিয়ারটা অনেকটা হাই আছে। 4 ওয়ে করলে কি হবে, আরেকটা মোটর ঢুকবে, তখন তার কারেন্টটা কিন্তু আমার আরো বেশি হবে। বুঝতে পারলি কথাটা এবার? হ্যাঁ কি স্যার। বোঝা গেছে? আচ্ছা, তার মানে তোকে চিন্তা করতে হবে। at first you have to think about the design. এটাই হচ্ছে এই সাবজেক্টের সব থেকে বড় পাঞ্চ, এবং এই জন্যই ক্লাসটা করার খুব দরকার। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, 1 ঘন্টার রেকর্ডিং আমি ক্লাসটা নয় দিয়ে দিলাম ইউটিউবে আপলোড করে, আগের দিনটা করা আছে, দিয়ে দেবো আজকে থেকে। তো কিন্তু কেউ শুনবে না। 1 ঘন্টা রেকর্ডিং শোনার পেশেন্স কারোর থাকে না। আর শুনলেও সেখানে তুই কোনো কোশ্চেন করতে পারবি না আমাকে, ঠিক আছে? তো এই জন্য আমি বলছি এই ক্লাসটায় কিন্তু মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেন করতে হবে। যত বেশি করে কোয়েশ্চেন করবি তত তোদের ধারণাটা ক্লিয়ার হবে। এই যে আমি দেখি ক্লাসে কয়েকজন কোয়েশ্চেন করে, রোহন করে, আলমগীর করে, তারপরে সুবীর করে, ঠিক আছে? আমি কিছু জনকে দেখেছি যারা কোয়েশ্চেন করে। তো এরকম সবাইকে কোয়েশ্চেন করতে হবে, হয়তো আরো কেউ করিস আমি খেয়াল করতে পারছি না, কিন্তু সবাইকে কোয়েশ্চেন করতে হবে। যত বেশি কোয়েশ্চেন করবি, তোর মনে হতেই পারে যে কোয়েশ্চেনটা কি আমার করাটা ঠিক হবে, না এটা ভাববি না। তুই জানিস না বলেই তুই ক্লাসে আছিস। কোয়েশ্চেন মনের মধ্যে যা আসবে সঙ্গে সঙ্গে করবি, যত ইচ্ছে কোয়েশ্চেন করবি, আমি কিন্তু বিরক্ত হব না। আমি বারবার বলছি কোয়েশ্চেন কর, আমি চাইছি তোরা কোয়েশ্চেন কর। বল, কেউ কেউ কিছু বলছিস মনে হচ্ছে, আলমগীর কিছু বলছিস বা কেউ কিছু? আচ্ছা, ঠিক আছে, আমি অঙ্কটা বাকিটা করিয়ে দিই, যেটা বাকি আছে। এই সাবজেক্টটার গুরুত্বটা এখন তোরা বুঝতে পারবি না যদি কেউ কোনোদিন ইন্ডাস্ট্রিতে কাজ করিস, বিশেষ করে যদি প্যানেলের কাজ করিস। প্যানেল, এখন কিন্তু প্যানেলের ওপর প্রচুর কাজ হচ্ছে। যারা অটোক্যাডে কাজ শিখবি, অটোক্যাড তো তোরা জানিস মোটামুটি, তোর 2D বা 3D অটোক্যাড শিখেছিস বা ক্লাসে যেগুলো হয়েছে, এইগুলোর ওপর তোরা ধর কাজ করছিস, কোনো প্যানেলের ডিজাইন। স্যার স্যার বলছিলাম বল 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 বল। স্যার বলছিলাম যদি বাস বারটা আমরা 100 অ্যাম্পিয়ারের যদি বেশি ওটা করি বানাই, বেশি পাবি না তো তুই। মেন সুইচে বাসবার রেটিং 1 আছে, 100 অ্যাম্পিয়ারের বেশি পাবি না। তাহলে স্যার আমরা তাহলে 3টেই মোটর কানেক্ট করতে পারবো। না, কেন 3টে Three way। মোটর কানেক্ট করবো? আমার মোটরের রেটিং এর উপর ডিপেন্ড করবে। আমার যদি 5খানা মোটর মিলিয়ে 100 অ্যাম্পিয়ার হয়, তাহলে 5টা মোটর পারবো। টোটাল আমার যেটা তাহলে স্যার আসছে, আমাকে বাস বার তাহলে আবার আলাদা বানাতে হবে আবার একটা। মানে বুঝলাম না। হ্যাঁ অবশ্যই, আবার যদি সেটাই আমার বলছি। বাকি মোটরগুলো থাকে তার জন্য আলাদা মেন সুইচ, আলাদা ডিস্ট্রিবিউশন বক্স। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখ, অনেক ক্ষেত্রে তুই যে কথাটা বলছিস আমরা তো সবটা রুলস মেনে করি না, কিন্তু আমি অঙ্ক যখন করব, যখন আমরা কলেজে ক্লাসে করব, তখন আমরা রুলসটা মেনেই করব, রুলসের বাইরে যাব না। কারণ রুলস যদি আমি না জানি তাহলে কিন্তু আমি ওই রুলস না মেনে করতে পারবো না, এবং তাই জন্য আমি রুলস মেনেই করব। এবার অনেক সময় করে, এবার ইন্ডাস্ট্রিতে অনেক সময় কি করে, মোটা মোটা বার দিয়ে ডিজাইন যে করাই না হয় না তা নয়, কিন্তু আমার আইএস কোড অনুযায়ী ইটস নট অ্যাভেলেবল করে। এবার আমরা এখানে আইএস কোড অনুযায়ী করবো, ঠিক আছে? আমরা কোনো চলতি ভাষায় বা কোনো ওই করে হয়, তো স্যার দেখেছি, তুই দেখতেই পারিস। হ্যাঁ, অনেকগুলো মোটর তো কানেক্ট করেছে, 100 অ্যাম্পিয়ারের বেশি আছে, করে তো, বানিয়ে দিল একটা। না করা তো অসুবিধা নেই, কিন্তু তার ওটা ওটা কিন্তু কোডের বিরোধী, ওটা কিন্তু রুলসের বিরোধী। এবারে আমাকে যদি আমি অ্যাকচুয়ালি রুলস না জানি, তাহলে কিন্তু আমি কোনটা রুলসের বাইরে সেটাও আমি জানবো না। তাই আমার যখন এরকম জায়গায় আসবে যে 100 অ্যাম্পিয়ারে বেশি হয়ে গেছে, তখন আমার ডবল সার্কিট, দুটো আলাদা আলাদা করতে হবে। মানে 3টে মোটরকে যদি আমি একটা মোটরে একটা মেন সুইচে কানেক্ট করি বা বাসবারে কানেক্ট করি, বাকি 3টাকে অন্য বাসবারে কানেক্ট করতে হবে। আমি কি একটা ইন্ডাস্ট্রিতে 3টে চালাবো? 300টা চালাতে পারি, 300খানা মোটর চালাতে পারি। 300খানা মোটরে 3000 আরপিএম হলে বেশি হতে পারে, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমার এই যে ডিস্ট্রিবিউশনটা, সেটা যেন এইভাবে। বোঝা গেল নয়ন? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, কেন না স্যার এটা জিজ্ঞেস করলাম, অনেক জায়গায় দেখেছি স্যার 100 অ্যাম্পিয়ারের বেশি আছে কিন্তু কথাটা মোটর বলে দিলাম তোকে, অনেকগুলো লাগে। ওই জন্যই কথাটা তো আমি বললাম, আমি জানি তুই দেখেছিস বলেই বলেছি সেটা। দেখবি, অনেক কিছুই দেখবি চোখের উপর, চোখের উপর এটাও দেখবি ট্রান্সফরমারের তলায় এরকম, আমি না বলে দিচ্ছি, 2.5 mm স্কোয়ারের তার ফিউজে লাগানো হচ্ছে। 2.5 mm স্কোয়ারের তার, যার কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে 15 অ্যাম্পিয়ার।
এই এই এত মোটা তার ফিউজে লাগানো হচ্ছে কেন? যাতে ফিউজটা বারবার না কাটে ফল্ট হলে। আরে ফল্ট হলে ফিউজ হয়তো কাটবে না, ট্রান্সফরমারটাই তো পুড়ে যাবে। এখন অনেক কিছুই করা হয় রুলসের বাইরে গিয়ে, বাট সেটা তো আমার পড়ার মধ্যে আসতে পারে না, সেটা তো রুলস নয়। স্যার তাহলে আর তুই জান, তোকে শেখানো হচ্ছে কেন? তুই তাহলে একই যদি কাজ করিস, ঠিক আছে? যাই হোক, তো ওই ওই আলোচনায় আমরা যাব না। কোনটা তোমরা দেখতে পাচ্ছ চোখের ওপর, দেখতে অনেক কিছুই পাবে, দেখতে অনেক কিছুই পাবি। দেখতে এই যে ট্রান্সপোজিশন, ট্রান্সপোজিশনের কথাটা মানে মাথায় আছে? ট্রান্সপোজিশন বলতে কি বোঝায়? তোরা পড়েছিস কিন্তু। ট্রান্সমিশন লাইনে বা ডিস্ট্রিবিউশন লাইনে ট্রান্সপোজিশনটা কি কেউ বলতে পারবি? স্যার ওই তো মানে স্যার এই যে সাপোজ যে লাইনটা আছে মানে আহ, রাস্তার যে লাইট পোস্টের যে লাইনগুলো হয় না স্যার, ওইগুলো হ্যাঁ, একবার উঁচু আর নিচু জিনিসটাই ট্রান্সপোজিশন বলে তো। উঁচু উঁচু নিচু বলবি না? হ্যাঁ, ট্যাগ। উঁচু নিচু ব্যাপারটা না, মানে ধর এই ওয়াই ছিল তো, এই ধর একটা লেন্থ গেল, এবারে পরের বার কি হচ্ছে, সিকোয়েন্সটা চেঞ্জ করে দিলাম। আমি এটাকে নিয়ে এলাম নিচে, ঠিক আছে? এটাকে ধর এখানে নিয়ে এলাম, তাহলে কি হলো? এটা আর এটা ওয়াই, এটা এটা কি বলে ট্রান্সপোজিশন? এটা কেন করে? কেন করে এটা? বল কেন করে? জানিস তো এটা কেন করে? এটা করার কারণ কি? এটা কি জন্য করা হয়? যেটা জানিস সেটাই বল, ভুল জানলে ভুলই বল, কিন্তু বল, কথা বল। তিনটে ফেজ ভ্যারি করানোর জন্য, মানে কোন ফেজ দিয়ে কত কারেন্ট কি হচ্ছে। না, আমার ট্রান্সপোজিশন করানোর সময় তো কারেন্ট চেঞ্জ হওয়ার কথা না। কারেন্ট তো ডিপেন্ড করছে তার রেজিস্ট্যান্সের উপর। কারেন্ট আমি কেন ট্রান্সপোজিশনটা করালাম, এটা কেন করালাম? স্যার ভোল্টেজ লেভেলটা ব্যালেন্সড ওয়েতে আছে কিনা দেখার জন্য। আর একটু ভালো করে বল। তো মানে ভাবুন 3টে দিয়েই 415 যাচ্ছে, তা আমি চেঞ্জ করে দেখলাম যে সেটা একই আছে কিনা, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা সেটা বার করতে পারবো এখান থেকে। আচ্ছা, ভোল্টেজটা কিসের উপর ডিপেন্ড করে? তো তুই তোর মানে কথাটা কি ভুল না, তোর কথাটা কিন্তু পুরোপুরি ভুল আমি বলবো না, তুই কথা কাছাকাছি গেছিস। বল যেটা বললাম আমি, কিসের উপর ডিপেন্ড করে? বেসিক্যালি ট্রান্সপোজিশনটা কোথায় করা হয়, ডিস্ট্রিবিউশন লাইনে না ট্রান্সমিশন লাইনে? ম্যাক্সিমাম এটা করা হয় লং ট্রান্সমিশন লাইনে। ট্রান্সপোজিশনটা কেন করা হয়? এই যে দুটো লাইনের মধ্যে যে ক্যাপাসিটারটা ফর্ম করে, যে আমার যেটাকে আমরা বলি কি ফেরান্টি এফেক্ট, তাই তো? ক্যাপাসিট্যান্স ফর্ম করে সেন্ডিং এন্ড ভোল্টেজের থেকে রিসিভিং এন্ড ভোল্টেজটা। এবারে আমি ধর আর আর ওয়াই এর মধ্যে যে গ্যাপ রেখেছিলাম, ধর এটা একটা লং লাইন, এটা মেইনলি করা হয় ডিস্ট্রিবিউশন লাইনেও করা হয় না বলছি না, কিন্তু মেইনলি এটার নিডসটা হচ্ছে কোথায় বেশি? ট্রান্সমিশন লাইনে। ধর এই যে লেন্থটা, এই লেন্থে যে ধর 100 কিলোমিটার লাইন ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম এটা 10 কিলোমিটার লাইন আছে। এই লাইনে আর আর ওয়াই আর বি এর মধ্যে যে ক্যাপাসিটার ফর্ম করছে, ঠিক তারপরে আমি ট্রান্সপোজিশন করে রাখলাম কি, গ্যাপটা যেন আমি প্রত্যেকটা ক্ষেত্রে একই রাখবো, যাতে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার এই ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা ব্যালেন্স থাকে। মানে ওয়াইটা উপরে তুলে দিলাম, আরটা নিচে রাখলাম, বা বিটা নিচে রাখলাম। এটা কি হলো, আমি প্রত্যেকটার মধ্যেই যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফিল্ড তৈরি হচ্ছে, যার জন্য যে আমার ক্যাপাসিটারটা ফর্ম করে, যেটার জন্য প্রতিটা ক্ষেত্রে আমি দেখবো যে প্রত্যেকটা মানে সেক্টর অফ লাইনের মধ্যে যেন ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা সমান হয়। সেটা যদি মানে আমি এটাই ট্রান্সপোজিশনটা করার কারণটা এটাই, যে কথাটা তুই বললি যে ব্যালেন্স ভোল্টেজ ড্রপ আর ওয়াই বি এর মধ্যে যা হচ্ছে, ওয়াই বি আর এর মধ্যে তাই হচ্ছে, বি ওয়াই আর এর মধ্যে তাই হচ্ছে।
মানে আমি প্রতিটা লাইনকে এই সমান হাইট দুটোর মধ্যে বা সমান দুটোর মধ্যে ডিস্টেন্সটা আমি সব সময় সমান রাখবো, যাতে যে কোনো অবস্থাতেই আমি একই রকম ভাবে যদি রেখে দিতাম তাহলে কি সমস্যা হতো? একই রকম ভাবে রেখে গেলে এটা হতে পারে তো কোনো একটা জায়গায় গিয়ে আর ওয়ার মধ্যে গ্যাপ কমে যাচ্ছে, হতে পারে তো কোনো একটা সেক্টরে গিয়ে আমি মেজার করতে পারছি না, বাট আমি যদি ছোট 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 করে গ্যাপটাকে করে রাখি যে ওয়ার মধ্যে এটা আছে, এই গ্যাপটা আছে, তার নেক্সট বার আমি ওয়াই কে তুলে দিয়ে আর কে নামিয়ে দিচ্ছি, সেম গ্যাপই রাখবো। তারপরে ওয়াই কে নামিয়ে দিয়ে বি কে তুলে দিচ্ছি, সেম গ্যাপই রাখবো। প্রত্যেকটা সেক্টর ওয়াইজ যদি আমরা ট্রান্সপোজিশন করি তাহলে প্রতিটা জায়গাতেই আমার এই যে চার্জ যেটা মানে যেটা অ্যাকচুয়ালি আমার যে ক্যাপাসিটরটা ফর্ম করে, যার জন্য আমার যে ভোল্টেজ ড্রপটা শান্ট যেটা ক্যাপাসিটর তৈরি হয় দুটো লাইনের মধ্যে, তাহলে এক কথায় প্রতিটা লাইনেই ভোল্টেজ ড্রপটা আমার ইউনিফর্ম থাকবে বা ব্যালেন্স থাকবে। এই ব্যালেন্স রাখার জন্য এই ট্রান্সপোজিশনটা করা হয়। তো এটা যা নিয়মটা হচ্ছে কি ইউনিফর্ম ডিস্টেন্সে যেন ট্রান্সপোজিশন করা হয়। এটা কি অ্যাকচুয়ালি ইউনিফর্ম ডিস্টেন্সে করা হয়? করা হয় না। নিয়মটা আমার ইউনিফর্ম ডিস্টেন্সে, কারণ কি ইউনিফর্ম ডিস্টেন্সে করলেই আমি লাইনটাকে ব্যালেন্স রাখতে পারবো পারফেক্টলি। লাইন যত ব্যালেন্স হবে তত নিউট্রাল দিয়ে কম কারেন্ট ফ্লো করবে, তত আমার সিস্টেম ভোল্টেজটা অ্যাকচুয়াল যে ভোল্টেজটা আমরা সেন্ড করছি তার কাছাকাছি থাকবে। যদি ডিস্ট্রিবিউশন লাইন হয় তার থেকে কমে যাবে না, ঠিক আছে? মানে আমার এক কথা লাইন এফিসিয়েন্সিটা বাড়বে। এত কিছু করার কারণ কি লাইন এফিসিয়েন্সিটা বাড়বে। সেটা কি করা হয় সবসময়? করা হয় না। আমি এটা উদাহরণ দিলাম একটা। তো এগুলো প্রত্যেকটা রুলস এর মধ্যে, এবার সব রুলস কি আমরা মানে এই যেরকম ধর 11 কেবি লাইন যখন একটা রাস্তা থেকে আরেকটা রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া হবে, রাস্তাটাকে যখন ক্রস করবে নিচে হচ্ছে ক্রেডল গার্ড দেওয়ার নিয়ম। ক্রেডল গার্ড মানে কি ওই তারটা যদি কেটে পড়ে তাহলে ওই গার্ডের ওপর পড়বে জালের মতো, ঠিক আছে? এবং ওই জালটা বা ক্রেডল গার্ড যেটাকে বলে ওটাকে আর্থ করা থাকবে। এটা দেওয়ার নিয়ম। তুই দেখা আমাকে কটা 11 কেবি লাইনের তলায় আছে ক্রেডল গার্ড? তার মানে এই যে স্যাগ হচ্ছে নেই একটা স্যার, হ্যাঁ বল। বলছি স্যার সব 11 কেবিন লাইনের নিচে থাকে না স্যার, থাকে না তো, কিন্তু দেওয়ার লাইনের নিয়ম 11 লাইনের কেবি উপরেও থাকে না। থাকেই না। 1133 কেবির নিচে দেওয়ার নিয়ম যখন তারটা একটা রাস্তা থেকে একটা রাস্তা ক্রস করে যাবে। তারপরে এই যে স্যাগের একটা পারফেক্ট ক্যালকুলেশন আছে। কি সব জায়গায় ট্রান্সমিশন লাইনে কি স্যাগ ক্যালকুলেশন করা হচ্ছে? একটা আন্দাজে দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে আমি এইগুলো যেগুলো চোখের ওপর দেখছি সব কিন্তু রুলস মেনটেন করে করা হচ্ছে না। হ্যাঁ, হয়তো ম্যাক্সিমামটাই করা হচ্ছে, তাই জন্য ওটা নিয়ে আমরা তুলনামূলক ভাবে আনবো না। বিশেষ করে কোথায় আনবো না? এই ওয়্যারিং এর ক্ষেত্রে। কারণ ওয়্যারিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু রুলসকে ব্রেক করে করা হচ্ছে। তাই জন্য ওইগুলো আমরা চোখে দেখে রাখবো, কিন্তু আমাকে তার সঙ্গে অ্যাকচুয়ালটা জেনে রাখতে হবে। যাই হোক, তাহলে এবারে যেটা ছিল নেক্সট আমাদের আগের দিন অব্দি যতটুকু হয়েছে, তারপর আজকে তো সময়টাও বেশি আর নেই, দেখছি আমি আজকে কতটা করিয়ে দেওয়া যায়। অন্তত ডিজাইন পার্টটা আজকে কমপ্লিট করে দিতে পারলে ভালো হয়। এবারে আসছি রেটিং অফ স্টার্টার। রেটিং রেটিং অফ স্টার্টার। দেখ 10 এইচপি মোটরের একটা 10 এইচপি মোটর ছিল, তাই তো? একটা ছিল 3 এইচপি মোটর, আর একটা কত ছিল 1 এইচপি মোটর। আগের ক্লাস যারা করিসনি আমি ভিডিওটা আজকে দেবো। আমি ইচ্ছে করেই দিইনি ভিডিওটা, কারণ এই ক্লাসটা করানোর পর আমি ওই ক্লাসে ভিডিওটা দেবো। আগের ক্লাসের ভিডিওটা সবাই দেখবি, নাহলে কিচ্ছু বুঝতে পারবি না কি হচ্ছে। তো আমাকে বল তোরা যে এইচপির ওপর স্টার্টারের কি ডিপেন্ড করে, মানে স্টার্টারটা কিভাবে কি নেবো সেটা তো এইচপির ওপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে মানে আমি কোন স্টার্টারের ক্ষেত্রে এই কোন মোটরের ক্ষেত্রে কি স্টার্টার ইউজ করবো, এটা তোরা জানিস কিন্তু, পড়েছিস কিন্তু এটা। সিঙ্গেল ফেজের জন্য 3.4 পয়েন্ট আর 3 ফেজের জন্য স্টার ডেল্টা। তাই এটা কি মোটর বলতো? কি মোটর ইউজ এটা করছিস? এসি মোটর স্যার, এখানে 3.4 পয়েন্ট এসি মোটর, স্টার্টার কিভাবে দিল? সরি ভুলে স্পেসিফিক্যালি মোটরটার নাম কি? এই মোটরটা কি মোটর? ফার্স্টের মোটরটা ইন্ডাকশন। কি রকম ইন্ডাকশন মোটর? 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। পরেরটাও সেম। তারপরেরটা কি? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান যাও হতে পারে।
আমরা কি জানি, এইচপির ব্যাপারটা কি জানি, আপ টু 5 এইচপি কত? 300%। আরে স্টার্টার ওভারলোড কারেন্ট, কি স্টার্টার ইউজ করব? সব ভুলে গেলে চলবে না, এগুলো মনে রাখতে হবে, ফোর্থ সেমিস্টারের জিনিস এটা। একটা জিনিস লক্ষ্য কর, মনে রাখার একটা স্টাইল বলে দিই। স্যার হ্যাঁ বল। থ্রি বল ফেজের বল জন্য বল। স্টার ডেল্টা ইউজ করতে পারি তো? কিসের জন্য? অ্যাবভ 5 এইচপির ওপরে তো আমরা স্টার ডেল্টা ইউজ করি। হ্যাঁ অ্যাবভ বললে হবে না, 5 টু কত? 15 স্টার ডেল্টা। এখানে লিখবো কিরকম ভাবে এটাকে আমরা, ওয়াইডি অ্যাবভ 15 এইচপি কি ইউজ করব? অটো ট্রান্সফর্মার স্টার্টার। এটা দেখ মিল খুঁজে পাচ্ছিস ওভারলোডের সঙ্গে? আপ টু 5 এইচপি আমরা 300% ওভারলোড করাই, মনে পড়ছে? স্যার প্রথমেরটা কি লিখেছেন? 3 ফেজ। কোনটা এটা? 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। ঠিক আছে। যেটা ছিল অঙ্কেটা, যেটা ছিল প্রবলেমে, 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর ছিল। আচ্ছা তাহলে দেখে না এখানে ওভারলোডের সময় কিরকম মিলে যাচ্ছে দেখ। 5 এইচপি অবধি আমরা 300% করি, 5 টু 15 এইচপি অবধি 200% করি, অ্যাবভ 15 এইচপি করি আমরা 150%। তার সঙ্গে সঙ্গে দেখ স্টার্টারটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এইভাবে মনে রাখবি, এই রেটিং গুলো এইভাবে মনে রাখবি। তাহলে 10 এইচপির জন্য কি ইউজ হবে, কি স্টার্টার ইউজ হবে? 3 ফেজ, ভোল্টেজটা একই থাকবে, 415 ভোল্ট। কি স্টার্টার বলো? ওয়াইডি স্টার্টার। 3 এইচপির জন্য কি হবে? স্যার একই 3 ইউজ ফেজ করবো। না, 0 টু 5 এইচপি আপ টু 5 এইচপি বলে দিয়েছে, ডিওএল স্টার্টার। 1 এইচপিটা সিঙ্গেল ফেজ ছিল, তাহলে এখানে হবে কি, সিঙ্গেল ফেজ 240 ভোল্ট, সেম ভোল্টেজ 240 ছিল, ডিওএল স্টার্টার। বোঝা গেল? এই হলো আমার স্টার্টারের স্পেসিফিকেশন। বুঝতে পেরেছিস ব্যাপারটা? স্যার আচ্ছা এবারে আসছি আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেটা আমার এই পুরো ডিজাইনটা করার পর আমি পেলাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম খুব সোজা, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কোনো কঠিন কিছু না। এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অবধি করলে কি হলো, একটা অঙ্ক হলো, শুধু ডিজাইনটা 10 নাম্বার, এস্টিমেটটা আলাদা 10 নাম্বার, সেটার জন্য আলাদা অঙ্ক। এই অঙ্কটারই এস্টিমেট করতে দেবে, তখন একটা ওয়ার্কশপের প্ল্যান দিয়ে দেবে, এত বাই এত ওয়ার্কশপ এই জায়গায় বসানো হবে। সেটা যখন আমি পড়াবো তখন দেখাবো, লেন্থ অফ দ্য কন্ট্রাক্টর ক্যালকুলেট করতে হবে। ওটা অনেক সোজা, ওটাতে কোনো আইরুস টুলস এর ব্যাপার নেই। ডিজাইন করার সময় আমি স্যার ওইটা কি মানে এই যে ফার্স্টে যেটা করেছিলেন ওর সাথে কানেক্টেড করে দেবে? একদম ভেরি গুড। এই অঙ্কটা ধর বলে দিল, ডিজাইনটা করলি তো, ধর এটা ধর 3 নম্বর অঙ্ক ছিল, লিখে দেবে যে ওই 3 নম্বর অঙ্কে যে ডিজাইনটা করেছো যে মোটরটা, সেই মোটরটাকে ইনস্টল করতে হবে, সেই মোটরগুলোকে এত বাই এত একটা ওয়ার্কশপে, বলে ওয়ার্কশপে ছবিটা দিয়ে দেবে। বুঝতে পারলি? এরকম টাইপের দেয়। এটা যদি দেয় আলাদা আলাদা তাহলে তো ভালোই, 10 আলাদা হলো। অনেক সময় আবার একসঙ্গে দিয়ে দেয়, তখন অঙ্কটা অনেক বড় হয়ে যায়। মানে ডিজাইন প্লাস এস্টিমেট, আগে ডিজাইন প্ল্যান দিয়ে দিল, দিয়ে বললো ডিজাইনও করতে এস্টিমেটও করতে, টোটালটা নিয়ে 10 নম্বর। যেটা হাউস ওয়ারিং এর ক্ষেত্রে দেয় আর কি, হাউস ওয়ারিং এ একসঙ্গেই দেয়, মোটর ওয়ারিং এ জেনারেলি আলাদা আলাদা দেয়।
আবার একসঙ্গেও দিয়ে দেয় অনেক সময়, তখন এই তিনটে মোটর দেবে না, একটা কি দুটো মোটর দেবে, খুব বড় হয়ে যায় যদি। ঠিক আছে, দুরকম ভাবেই আসতে পারে এটা। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আমি দেখিয়ে দিই। তাহলে হেডিং দেখবো কি আমরা, হেডিং এ লিখবো আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ দ্য মোটর ওয়্যারিং বা ইনস্টলেশন, যা ইচ্ছে লিখতে পারিস। কি হবে, কি কি ইউজ করেছি সেগুলো আগে লিখবো, খুব সিম্পল, ভালো করে দেখ, কিছু নেই এর মধ্যে। আগে আমি ব্লকগুলো এঁকে নিই। ব্লক মানে আমি কি কি ইউজ করছি। প্রথমে একটা এনার্জি মিটার, তারপরে আসছে কি আমার মেন সুইচ, বড় হাতে। মেন সুইচটা বড় আঁকার দরকার নেই। তারপরে বাস বার, এটা একটু বড় আঁকা। অ্যাকচুয়ালি মোটামুটি যেরকম হয় জিনিসটা সেরকম তো আঁকতে হবে। কি বলেছিলাম, প্রতিটা আলাদা আলাদা মোটরের জন্য আর দুটো করে মেন সুইচ হবে, তাই তো? এটা মেন সুইচ। এবারে প্রত্যেকটা মোটরের জন্য আমরা আলাদা আলাদা করে একটা করে মেন সুইচ আনবো। এই একটা, স্যার এই সার্কেলটা কি একবার বলুন। সব বলছি আমি, এখন আঁকা কমপ্লিট করি, সব লিখে দেবো আমি, ভালো করে দেখ আগে, কমপ্লিট হোক, তারপর কোনো কোশ্চেন আশা করি আর থাকবে না। এঁকে দিই। তোরা ছবিটা তুলে নিবি আঁকার পর, বা স্ক্রিনশট যা করে নিবি। একটু দেরি হবে আজকে ক্লাসটা শেষ হতে, কারণ শেষ করিয়ে নিয়ে বইটা। সাড়ে 8:30 বাজে।
আজকে এটা শুধু এঁকে নিবি, ঠিক আছে? আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি কোনটা কি, ডিটেলটা আমি পরের দিনকে বলবো। আমি বলে দেবো, লিখে দিচ্ছি কি কি কোনটা, কারণ ডিটেলটা বলতে সময় লাগবে, শেষ করা যাবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি বাসবার, এটা কি আমার মেন মেন সুইচ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি এনার্জি মিটার। কটা তার ঢুকছে এনার্জি মিটারে? 4টে তার ঢুকছে, তাহলে এই 4, এখানেও 4টে তার, এখানেও 4টে তার, 3টে মোটর আছে। এটা ধর আমি লিখলাম সিঙ্গেল ফেজ 1 HP 240 ভোল্ট মোটর। তাহলে সিঙ্গেল ফেজ মানে কটা তার যাবে বলো? কটা তার যাবে? দুটো, তাই তো? এটা কি? এটা হচ্ছে আরেকটা, এটা একটা মেন সুইচ, এটা আরেকটা মেন সুইচ, প্রত্যেকটার জন্য দুটো করে বলেছি। এটা কি আমার বিওএল স্টার্টার, এই যে দুটো তার গেল, তাহলে এটা একটা সিঙ্গেল ফেজের জন্য হলো। এটা ধর হচ্ছে 3 ফেজ 3 HP। তো এখন ওই 4 মানে ওই 4 ওয়্যার বলে? হ্যাঁ একদম, কটা করে তার যাচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। স্ল্যাশ দিয়ে 2 লিখে দাও, মানে দুটো তার, 4টে তার, এটা 415 ভোল্ট মোটর। এখানে কটা তার আসছে? 3টে তার আসছে, ইন্ডাকশন মোটরে 3টে তার আসবে, 3টে তার। এটা একটা মেন সুইচ, এটা আর একটা মেন সুইচ, এটা ডিওএল স্টার্টার, 3টে করে তার আসছে সব। আচ্ছা, এবার আসছে 10 HP মোটরটা, এটা মেন সুইচ, এটা মেন সুইচ। এটা কিরকম স্টার্টার? 10 HP এর জন্য আমরা কি ইউজ করেছি? স্টার ডেল্টা ইউজ করেছি। তাহলে এখানে লিখবো কি ওয়াই ডেল, ঠিক আছে? স্টার ডেল্টা স্টার্টার। আচ্ছা, 3টে তার, 3টে তার, 3টে তার। এইখানে কটা তার আসবে? 6টা তার আসবে। কেন 6টা তার? স্টার ডেল্টায় কটা হয়? 3টে স্টারের জন্য, 3টে ডেল্টার জন্য। প্রথমে স্টারে স্টার্ট করে তারপর তো ডেল্টায় দিতে হবে, তাহলে 3টে 6টা লাগাতে হবে। স্টার ডেল্টা স্টার্টার মনে আছে তো? পড়েছিস তো? আচ্ছা, পরে আমি আবার বলবো। তাহলে 3টে স্টারের জন্য, 3টে ডেল্টার জন্য, এই 6টা তার। এবারে দেখ প্রত্যেকটা মোটরের ক্ষেত্রে, এখানে তাহলে লিখছি এটা কোন মোটরটা? এটা হচ্ছে 3 ফেজ 10 HP 415 ভোল্ট মোটর। তাহলে এই হলো আমার পুরো ডিজাইনটা। এখানে স্যার প্রতিটা প্রত্যেকটা মোটরের ক্ষেত্রে জন্য দুটো মেন সুইচ কেন? আমি এটা ভুলে গেছি ঠিক। দুটো মেন সুইচ হচ্ছে প্রোটেকশনের জন্য, যদি এটা খারাপ হয়ে যায় তাহলে এটা চলবে, এটা 1 নম্বর।
তাহলে মাঝখানে এই লাইনটা যদি ব্রেক হয়ে যায়, এই লাইনটা অনেকটা ডিস্টেন্সে থাকে, এটা থাকে ঘরের শুরুতেই, ওয়ার্কশপের শুরুতে, এটা একদম শেষের দিকে যেখানে মোটরটা আছে। ধরো এই লাইনটা আমার কোনো জায়গায় ফল্ট হয়েছে, তাহলে কি হবে, যদি এই মেন সুইচটা না রাখতাম তাহলে এই ফল্ট কারেন্টটা ডাইরেক্ট ডল স্টার্টারে চলে যেত। ফল্ট হলে কি হবে, মেন সুইচের ফিউজটা উড়ে যাবে, এই লাইনটা আইসোলেটেড হয়ে যাবে। আর যদি এই মেন সুইচটা না রাখতাম তাহলে কি হতো, এই লাইনটা ডাইরেক্ট চলে আসতো কোথায়, এই বাসবারে ফল্ট কারেন্টটা। তখন কি করতে হতো, আমাকে টোটালি এই মেন সুইচটাকে অফ করে দিতে হতো। এবার এই মেন সুইচটা অফ হয়ে যাওয়া মানে কি, টোটাল সবকটা লাইন অফ হয়ে যাওয়া। তাহলে প্রত্যেকটার জন্য দুটো করে মেইন সুইচ রাখা হবে ফর প্রোটেকশন। ঠিক আছে। আর নিয়মটা কি, তার যখন ঢোকানো হবে এইখানে ঠিক এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা মোটর, এই মোটরের তলা দিয়ে তারটাকে একটুখানি মাটির তলায় ঢুকিয়ে, এটা নিয়ম, মাটির তলায় ঢুকিয়ে এইভাবে এটাকে রাখা হবে। এর কারণটা কি, এগুলো তো থাকে দেয়ালে, এই তারগুলো তো দেয়ালে থাকে, আর মোটরগুলো দেয়াল থেকে সরিয়ে রাখা হয়। কতটা সরিয়ে রাখা হয় সেটা আমরা এস্টিমেট করার সময় করবো। এই জন্য কি হয়, একটু সরিয়ে রাখা হয় বলে এইটাকে মাটির তলা দিয়ে নিয়ে এসে এখানে লাগানো। আর এই প্রত্যেকটা মোটরে আর্থিং করতে হয়, ইকুইপমেন্ট আর্থিং, মানে এর গা থেকে একটা তার বার করে এরকম গ্রাউন্ডে ঢুকিয়ে দেওয়া হয়, এটাকে বলে ইকুইপমেন্ট আর্থিং। এটা করার নিয়ম সমস্ত মোটরেই করতে হয়। তা বোঝা গেল সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা? স্যার এটাকে খাতায় পাশাপাশি আঁকতে পারি তো? হ্যাঁ, তুই যেটা ইচ্ছা আঁকতে পারিস। তুই ও মানে পাশাপাশি না, এরকম আঁকলে সুবিধা হবে তোর আঁকতে, এই জন্যই ভাবে আঁকা। কোনটা পাশাপাশি আঁকতে চাইছিস? স্যার ও বলতে চাইছে মানে ড্রয়িংটা পুরো খাতায় মানে সোজাভাবে নয় কে, ভার্টিক্যালি যদি আঁকা যায়। না, ভার্টিক্যালি আঁকলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকবি কি করে তুই? তোকে তো প্রত্যেকটা মনে রাখতি, এই যে প্রত্যেকটা মেন সুইচ, নিয়মটা হচ্ছে কি, প্রতিটা মেন সুইচের হাইট আমাকে এক হাইটে রাখাতে হবে। মেন সুইচ সব এগুলোর হাইট কি হবে, প্রত্যেকটার হাইট হবে আমার 1.5 মিটার গ্রাউন্ড লেভেল থেকে, ফ্লোর লেভেল থেকে। তাই এগুলো সব কটা ডিওএল স্টার্টার, এই মেন সুইচ, এই মেন সুইচ, এই মেন সুইচ সব মোটামুটি একই হাইটে রাখা হবে। শুধু এই বাসবার আর বাসবারটা হয় এটার থেকে 0.5 মিটার নিচে, আর মেন সুইচটা আরো হয় এর থেকে 0.5 মিটার নিচে। এই জন্য আমাকে এই হাইটটা কিন্তু সেম দেখাতে হবে। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম মানে ওয়্যারিংটা কিরকম হবে, সেখানে কিন্তু আমরা এই হাইটটাকে আলাদা করতে পারবো না। বুঝতে পেরেছিস? দেখ আচ্ছা সবকটার হাইট মোটামুটি আমি একই রেখেছি। এই হচ্ছে ব্যাপার। তো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে এতটা থাক, অনেকক্ষণ হয়ে গেছে টাইম। আমরা আবার নেক্সট দিনকে বাকিটা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ স্যার। হুম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তুই কোথায় ছিলি জয়জি? যা শালা বেরিয়ে গেছে।